হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একে নস্কর, তোমাদের একে স্যার। আজকে আমরা ম্যাথসের ক্লাস 11-এর অধিবৃত্ত চ্যাপ্টারটির সম্পর্কে আমরা ধারণা নেব এবং কিছু প্রবলেমও সলভ করব। সবার আগে চলো অধিবৃত্ত কি সেটা আমরা একটু জেনে নিই। তো আজকের বিষয় হচ্ছে আমাদের একাদশ শ্রেণীর অধিবৃত্ত। চ্যাপ্টারের নাম অধিবৃত্ত। দেখো, আমরা অধিবৃত্ত কি সবার আগে জানবো। তা অধিবৃত্ত, দেখো আমরা শঙ্কুচ্ছেদ চ্যাপ্টারটি আগে আমাদের জানতে হবে। যে কোনো একটা অধিবৃত্তের সংজ্ঞা, ডেফিনেশনটা আগে দেখে নিই যে অধিবৃত্তটা কি। তা ধরো, সবার আগে দেখো একটা নির্দিষ্ট বিন্দু আছে, যেমন এস আমরা এখানে পয়েন্ট করেছি। এস ধরো একটা নির্দিষ্ট বিন্দু, এই যে আমাদের অরিজিন বা মূল বিন্দু। এই নেক্সট এই এই বিন্দুটা, এটা কিন্তু একটা ফিক্সড পয়েন্ট, ঠিক আছে? এটা কিন্তু কখনো নড়বে না। আর একটা সরল রেখা রয়েছে, দেখো লাল কালার দিয়ে, এটাকে আমরা বলছি নিয়ামক, ঠিক আছে? এটাকে বলছি নাভি, এই বিন্দুটাকে বলা হচ্ছে নাভি। আর এই সরলরেখাটার নাম হচ্ছে নিয়ামক। এবার এই এই কোনো একটা পয়েন্ট, ধরো একটা সঞ্চরণশীল বিন্দু, এই যে পি, এই বিন্দুটা একটা, এর উপরে একটা আমরা শর্ত আরোপ করলাম যে এই পি যেখানেই হোক না কেন, এই এস থেকে পি এর যে ডিস্টেন্সটা, মানে এসপি, আর এই পয়েন্ট থেকে এই সরলরেখার উপরে যে লম্ব দূরত্ব পি এম, এই দুটোর দূরত্ব সর্বদা সমান হবে, ঠিক আছে? তাহলে এসপি সমান সমান হবে পিএম। এই শর্তটা মেনটেন করে আমরা পি বিন্দুকে ধরো বললাম যে পি, তুমি এমনভাবে গতিশীল হও এই দ্বিমাত্রিক তলে, যাতে তোমার থেকে এই নাভির দূরত্ব, মানে এস পয়েন্টের দূরত্ব, আর তোমার থেকে এই সরলরেখাটার উপরে লম্ব দূরত্ব, এই দুটো দূরত্ব যেন সর্বদা সমান থাকে। আমরা সংখ্যাচ্ছেদ চ্যাপ্টারে পেয়েছি এসপি বাই পিএম, এটা একটা ধ্রুবক হয়, ঠিক আছে? একটা এর অনুপাতটা ধ্রুবক। এই ধ্রুবকটাকে আমরা বলি উৎকেন্দ্রতা, যাকে আমরা ই অক্ষর দিয়ে প্রকাশ করি ইসেন্ট্রিসিটি। উৎকেন্দ্রতা বা ইসেন্ট্রিসিটি, সরি। অধিবৃত্তের ক্ষেত্রে এই এসপি আর পিএমটা সমান হওয়ার কারণে এই ই এর মানটা কিন্তু 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের উৎকেন্দ্রতা, তাহলে নাভি কি? নাভি হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট। নিয়ামক কি? নিয়ামক হচ্ছে একটা ফিক্সড সরল রেখা, এটাও কিন্তু কখনো নড়বে না। তাহলে এরা হচ্ছে আমাদের রেফারেন্স, মূল রেফারেন্সটা তাহলে হচ্ছে নাভি আর হচ্ছে নিয়ামক। তাহলে নিয়ামক বলতে একটা সরল রেখাকে বুঝছি আমরা, এটা একটা সরল রেখা। আর নাভি বলতে একটা বিন্দুকে বুঝছি। তাহলে এই নাভি ও নিয়ামকের সঙ্গে পি বিন্দু সম্পর্কটা কি? যে পি, এটা হচ্ছে আমাদের গতিশীল বিন্দু। তাহলে এই পি বিন্দুটা এমন এমন জায়গায় আমরা নেব, যাতে এই যে এই বিন্দুগুলো নিচ্ছি ধরো, তাহলে সবসময় এই এসপি আর পিএম এই দুটো যেন সমান হয়। এই কন্ডিশন যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এই পি বিন্দুর যে সঞ্চারপথ পাবো, সেটাই হবে আমাদের অধিবৃত্ত। তা অনেকটা এমন ধরনের দেখতে হবে। চলো আমরা নেক্সট পেজে গিয়ে সেটা দেখবো ভালো করে। তাহলে এমন ধরনের অধিবৃত্ত হবে। তাহলে অধিবৃত্তটা কি? তাহলে যে কণিকের, কণিক মানে কি? কণিক মানে কোনো একটা শঙ্কুকে আমরা যখন কোনো একটা তল দিয়ে ছেদ করব, তখন শঙ্কুচ্ছেদ বলে বা কণিক বলে। তো এই শঙ্কুচ্ছেদের মধ্যে পড়ছে বৃত্ত, পড়ছে অধিবৃত্ত, পড়ছে উপবৃত্ত, পড়ছে এবং পরাবৃত্ত পড়ছে। এগুলো আমরা পরপর জানবো। তো এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অধিবৃত্ত। তাহলে অধিবৃত্তটা কি হবে? যে এই পি বিন্দুর উপরে কি শর্ত থাকবে? যাতে এসপি সমান সমান পিএম হয়। এই হচ্ছে অধিবৃত্তের ডেফিনেশন। তাহলে আমরা অধিবৃত্ত কাকে বলে? যে কোনো সঞ্চরণশীল বিন্দু যদি একটি নির্দিষ্ট বিন্দু থেকে তার দূরত্ব এবং একটি নির্দিষ্ট সরলরেখা থেকে তার দূরত্ব সর্বদা সমান হয়, এই শর্তে যদি সে সঞ্চার করে, তখন তার পথটাকে আমরা বলবো সঞ্চার পথ।
পত্র, যে সঞ্চারপত্র তৈরি হবে তাকে আমরা বলবো অধিবৃত্ত। ঠিক আছে, তাহলে অধিবৃত্ত সম্পর্কে জানা গেল। তাহলে এর মধ্যে এই অধিবৃত্ত জানতে গিয়ে আমরা নাভি সম্পর্কে একটু জানলাম, নিয়ামক সম্পর্কে একটু জানলাম, উৎকেন্দ্রতা সম্পর্কে একটু জানলাম। চলো নেক্সট পেজে যাই আমরা। এবার আমরা দেখব অধিবৃত্তের আদর্শ আকার। তো দেখো এবার অধিবৃত্তের আদর্শ আকার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এটারও ইকুয়েশনটাও তৈরি করা যায়। যেমন এখানে ধরো আমরা নাভি নিলাম, এই নাভিটা, এটা এই এই বিন্দুটাকে বলা হচ্ছে অধিবৃত্তের শীর্ষবিন্দু। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে একটা নিয়ামক নিয়ে নিই আর নাভি নিয়ে নিই, নাভিটা এস পয়েন্ট দিলাম আমরা, আর নিয়ামক এল, তাই এই অধিবৃত্তের উপরে ধরো একটা পয়েন্ট পি রয়েছে যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, এটাই হচ্ছে গতিশীল বিন্দু। তাহলে পি বিন্দুটা হচ্ছে এই অধিবৃত্তের উপর যে কোনো জায়গায় হতে পারে। ঠিক আছে, এই এই পাশে হতে পারে, এই পাশে হতে পারে। তাহলে এই যে যেই জায়গাটা যেখানে দেখো একটা শীর্ষবিন্দুর মতো তৈরি হয়েছে, আমরা যদি একটা পাহাড়ের মতো কল্পনা করি তাহলে দেখো এটা টপ পয়েন্ট, এটাকে বলা হচ্ছে শীর্ষবিন্দু। এবং আমরা এই শীর্ষবিন্দুটাকে মূল বিন্দুতে নিয়েছি। এই শীর্ষ থেকে যে নাভির দূরত্ব এটুকুকেই বলা হয় এ, এ একক বলা হয়। ঠিক আছে, এই যে যে অধিবৃত্তের যে সমীকরণ আদর্শ আকার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এখানে এটা কি তাহলে, এটা হচ্ছে এই শীর্ষ থেকে নাভির দূরত্ব। ঠিক একই রকম যেহেতু আমাদের এখানেও পি এর একটা অবস্থান, তাহলে এই যে যেই দূরত্বটাই যদি এ হয় তাহলে এস পি আর কি, তাহলে আমাদের পি এম মানে নিয়ামক পর্যন্ত সেটাও আমাদের এ হবে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটার স্থানাঙ্ক আমাদের কি হচ্ছে মাইনাস এ কমা জিরো, আর নাভির স্থানাঙ্কটা তাহলে কি হচ্ছে এ কমা জিরো। তাহলে আমরা এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এই সমীকরণটার থেকে আমরা প্রথমে দেখব অক্ষটা কি হচ্ছে। অক্ষ, অক্ষ বলতে দেখো ওই শীর্ষ বিন্দু আর নাভি যুক্ত করলে যে সরল রেখাংশ পাচ্ছি সেটাকে যদি আমরা বর্ধিত করি তাহলে দেখো আমাদের এক্স অক্ষকে পাচ্ছি, এই এক্স অক্ষটাকে পাচ্ছি, এটাই হচ্ছে অক্ষ। এই এক্স অক্ষটাই হচ্ছে এখানে অক্ষ। তাহলে এক্স অক্ষের সমীকরণ কি হয়, ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে এটা অক্ষ সম্পর্কে জানলাম। এবার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দু বলতে এই বিন্দুটাকে বোঝায়, তাহলে এটা তো মূল বিন্দু, তাহলে এই ক্ষেত্রে শীর্ষবিন্দু হচ্ছে 0,0। নাভির স্থানাঙ্ক, নাভির স্থানাঙ্ক কি দেখছি a,0, a,0। এবার আসছি নাভি লম্ব। ঠিক আছে, একটু ক্লিয়ার করে নিই। নাভি লম্ব, তাহলে এখানে যদি নাভি থাকে এস পয়েন্ট, যেটা কিনা a,0 পয়েন্ট, ঠিক আছে, এই বরাবর যদি আমরা লম্ব টানি, একটা দ্বিগুণ কোটি আর কি, এই এই যে যেই রেখাটা এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে নাভিলম্ব। তা মনে রাখবে এখান থেকে এই পর্যন্ত এগুলো সব প্রমাণ করা যায়। তা আমি এত ডিটেলস এখন ঢুকছি না, আমি আরো ভালো করে পরে একটা ভিডিও করে দেবো। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2a হয়, আর এই দিকের থেকে এইটুকু ডিস্টেন্সটাও কিন্তু 2a হয়। তাহলে টোটাল কত হয় এখান থেকে এই পর্যন্ত মোট 4a। তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য হবে তোমার 4a একক, এটা সব সময় একই থাকবে। এবার আসছে নিয়ামক, নিয়ামকটা ধরো এই পজিশনে ছিল, কতটা দূরে, এই শীর্ষ থেকে এ একক দূরে। তাহলে এ একক দূরে এইদিকে রয়েছে নাভি, আবার বাঁ দিকে রয়েছে হচ্ছে নিয়ামক। ঠিক আছে, তাহলে নিয়ামক দেখো এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখা। তাহলে এখানে এক্স এর পয়েন্ট সবসময় দেখো মাইনাসে, তাহলে এখানে এক্স ইকুয়াল টু মাইনাস এ, দ্যাট ইজ এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের নিয়ামকের সমীকরণ আসবে এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু জিরো। এবার আসছে নাভি লম্বের প্রান্ত বিন্দুগুলির স্থানাঙ্ক। নাভি লম্বের প্রান্ত বলতে দেখো এই যে একটা নাভি লম্বের প্রান্ত, এই একটা নাভি লম্বের প্রান্ত, তাহলে এইটুকু কত হচ্ছে আমরা জানলাম, এটা হচ্ছে এ, আর এই সাইডটা কত 2a, তাহলে এইটুকুর এই স্থানাঙ্কটা হবে a,2a। আর নিচের পয়েন্টটা যেটা, তাহলে এটা এ, ভুজটা হচ্ছে এ, আর কোটিটা হচ্ছে 2a, যেহেতু ডাউনে নামছে তাহলে -2a, তাহলে আমরা এখানে a,-2a। তাহলে আমরা যদি দুটোকে একসঙ্গে লিখি তাহলে নাভির প্রান্তবিন্দুগুলির স্থানাঙ্ক হবে এ কমা +2a, একটা একটা -2a, তাহলে +-2a। ঠিক আছে, তাহলে আমাদের অক্ষ কি, অক্ষ হচ্ছে এক্স অক্ষ, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু 0। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার 0,0, মূল বিন্দুতেই আছে শীর্ষ দেখো,
নাভির স্থানাঙ্ক হচ্ছে a,0। বুঝা গেল? এগুলো আমরা কিন্তু জানতে পারছি। এবার একটা দেখো পয়েন্ট রয়েছে যে অধিবৃত্তের প্যারামেট্রিক আকার। অধিবৃত্তের প্যারামেট্রিক আকার, প্যারামেট্রিক আকার বলতে কি বোঝাচ্ছে? তাহলে আমাদের এই এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, আমরা এখন প্যারামিটার নিয়ে আলোচনা করব। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যে 4ax যে অধিবৃত্তটা আমরা দেখতে পাচ্ছি, সেই অধিবৃত্তের উপরে যদি আমরা কোনো পয়েন্ট কখনো ধরতে হয়, ধরো এই পয়েন্টটা আমাদের অধিবৃত্তের উপর কোনো একটা পয়েন্ট আমাদের নিতে হবে। ঠিক আছে? তাহলে পয়েন্ট নিতে গেলে পয়েন্টের কটা আহ, অজ্ঞাত হয়, আমরা আলফা কমা বিটা এরকম ধরতে পারি। এবার আলফা এবং বিটা দুটোই যদি অজ্ঞাত হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের মিনিমাম দুটো ইকুয়েশন লাগে সেই দুটোকে সলভ করতে। কিন্তু আমরা যদি এই ওয়াই আর এক্স এর সঙ্গে রিলেটেড কোনো একটা তৃতীয় অজ্ঞাত রাশি টি কে নিয়ে আসি, তৃতীয় চলো আর কি, এটাকেই আমরা বলছি প্যারামিটার। ঠিক আছে? তাহলে এখানে দেখো আমরা এই টি এর কোন রাশিটা এই সমীকরণকে সিদ্ধ করবে, দেখো এক্স ইকুয়াল টু যদি আমরা এটি স্কোয়ার বসাই আর ওয়াই ইকুয়াল টু যদি 2at বসাই, তাহলে দেখো এই সমীকরণ কিন্তু এটা সিদ্ধ করে যাবে। ঠিক আছে? তাহলে আমরা এই কোনো একটা পয়েন্ট যখন আমরা এই অধিবৃত্তের উপর নেব, তখন যদি আমরা এই রকম শেপে নিই যে a t² কমা 2at, তাহলে দেখো কিন্তু অধিবৃত্তটাকে সিদ্ধ করে। এই যেই বিন্দু, এটাকেই বলে প্যারামেট্রিক আকার। তাহলে এক্স ইকুয়াল টু a t² কমা ওয়াই ইকুয়াল টু 2at, এটাকে আমরা প্যারামেট্রিক আকার বলছি। ঠিক আছে? অর্থাৎ এর তাৎপর্যটা কি তাহলে? তাহলে আমরা যখন কোনো অধিবৃত্তের উপর কোনো বিন্দু নেব, মানে এই শেপের অধিবৃত্তের উপর, তখন আমরা সেই বিন্দুটাকে ধরে নেব a t² কমা 2at। ঠিক আছে? এইভাবে ধরলে আমাদের শুধুমাত্র এখান থেকে যদি টিটাকে তুমি ফাইন্ড করে নাও, তাহলেই কিন্তু দেখো বিন্দুটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। এটাই হচ্ছে অধিবৃত্তের প্যারামেট্রিক আকার। ঠিক আছে? চলো নেক্সট পয়েন্টে যাব। এবার আসছে দ্বিতীয় আকার, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4x। দেখো আগেরটার সঙ্গে এটা ডিফারেন্সটা কি? আগেরটায় এখানে প্লাস ছিল, এখানে শুধু মাইনাস হয়ে গেছে। তার মানে আগে ধনাত্মক এক্স অক্ষ ছিল অক্ষটা, এবার আসছে ঋণাত্মক এক্স অক্ষ। শুধু একই রকম রয়েছে, শুধু উল্টে গেছে। তাহলে এখানটায় আমাদের নাভিটা হবে এই পজিশনে, এরকম পজিশনে নাভি হবে একক দূরে। এবার কিন্তু বাঁ দিকে আর নিয়ামকটা চলে আসবে এই সাইডটা। ঠিক আছে? এদিকে একটা স্ট্রেট লাইন, নিয়ামকটা চলে আসবে এই পজিশনটা। তাহলে আমাদের নাভির অক্ষটা কি আসছে এবার? এবার আসছে অক্ষটা হচ্ছে নেগেটিভ এক্স অক্ষ। তাহলে অক্ষটার সমীকরণ সেই এক্স অক্ষরই থাকছে, ওয়াই ইকুয়াল টু 0। আর শীর্ষবিন্দু হয়ে যাচ্ছে সেই 0 0তেই রয়েছে, মূল বিন্দুতেই রয়েছে দেখো শীর্ষবিন্দুটা। ঠিক আছে? নাভির স্থানাঙ্ক হয়ে যাচ্ছে এস, নাভির স্থানাঙ্ক হয়ে যাচ্ছে -a,0। নাভি লম্ব, তাহলে এই বরাবর সেই নাভি লম্ব থাকবে, সেই নাভি লম্ব সর্বদা 4a এককই রইবে। তাহলে নাভি লম্বের দৈর্ঘ্য হবে 4a একক। নিয়ামকের সমীকরণ দেখো, নিয়ামক এক্স ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখা, এটা একটু বেঁকে গেল, আমার এখনো হাত সেট হয়নি পেনটাবে, যাই হোক তোমরা একটু মানিয়ে নিও। তাহলে এখানে এই বরাবর দেখো এক্স এর মান সর্বদা এ থাকছে, তাহলে এখানে এক্স ইকুয়াল টু এ, তার মানে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। তা নিয়ামকের সমীকরণ আসছে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। এবার নাভি লম্বের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক দেখো, তাহলে এইদিকে আসছে মাইনাস এ, তারপরে আপে যাবে 2a, তাহলে এইখানের এই বিন্দুটা নাভি লম্বে, আর -a, -2a, তাহলে এই পয়েন্টটা আসবে -a, 2a, আর এই পয়েন্টটা আসবে -a, -2a। তাহলে আমরা যদি একসঙ্গে লিখি, তাহলে -a, +-2a। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো অবশ্যই হোয়াটসঅ্যাপে কমেন্ট করবে। নেক্সট পয়েন্টে যাব। দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এইবার একটা মজার বিষয় ঘটবে, যে দেখো এক্স আর ওয়াই নিজেদের মধ্যে চেঞ্জ করেছে। আমাদের মূল অধিবৃত্তটা ছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, তাই না? আর এখন রয়েছে এক্স আর ওয়াই, দেখো নিজেদের মধ্যে স্থান বিনিময় করেছে, মানে এক্স চলে গেছে ওয়াই এর পজিশনে আর ওয়াই চলে গেছে এক্স এর পজিশনে। 3 নম্বর শেপ। তার জন্য এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যদি চেঞ্জ করে দাও, তাহলে দেখো এইরকম শেপে চলে আসবে। এখানের অক্ষ বলতে দেখো ধনাত্মক ওয়াই অক্ষ। ঠিক আছে? এখানের অক্ষটা কি? ধনাত্মক ওয়াই অক্ষ।
শীর্ষবিন্দু কোনটা? এটা শীর্ষবিন্দু সেই মূলবিন্দুতেই আছে। তার মানে আমরা এখন যে অধিবৃত্তগুলো দেখছি তাদের সবারই শীর্ষ কিন্তু মূলবিন্দুতে থাকছে। নাভি যদি এই বরাবর থাকে, তাহলে এইটুকু যদি এ একক ধরি, তাহলে ঠিক তার এ একক নিচের দিকে থাকবে নিয়ামক। তাহলে নিয়ামকটা একটা সরলরেখা, যেহেতু এল দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এখানে আমরা দেখো নিয়ামকটা পাচ্ছি এক্স অক্ষের সমান্তরাল। তাহলে নিয়ামকটা নিয়ে একটুখানি আলোচনা করে নিই আগে। তাহলে নিয়ামকে দেখো ওয়াই এর মানটা সর্বদা মাইনাসে, তাহলে ওয়াই ইকুয়াল টু দেখো মাইনাসে, তাহলে ওয়াই প্লাস এ ইকুয়াল টু জিরো, এটা আসবে নিয়ামকের সমীকরণ। নাভি লম্বের দৈর্ঘ্য, তাহলে নাভি বরাবর যদি আমরা লম্ব টানি, দুই সাইডের দ্বিগুণ করিটা আর কি, সেটা সেই ফোর এ এককই থাকবে। নাভি লম্ব দেখবে সবসময় ফোর এ এককই হয়। আর নাভির স্থানাঙ্ক, তাহলে নাভি মানে এই পয়েন্টের স্থানাঙ্ক, এটাই আমাদের এস পয়েন্ট। ঠিক আছে, তাহলে এইভাবে যা উপরে উড়ে যাচ্ছে, তার মানে কোনো ডানে বায়ে সরেনি, তাহলে এক্স এর মান জিরো আর ওয়াই এর ভ্যালু হচ্ছে এ, কারণ এইটুকু যেহেতু এই হবে সর্বদা। ঠিক আছে, এইটুকু কিন্তু সবসময় এ হয়, এটা কিন্তু মাথায় রাখবে সবসময়। তাহলে নাভির স্থানাঙ্ক হবে জিরো কমা এ। এবার আসছে নাভি লম্বের প্রান্ত, তার মানে এই সাইডটা, তার মানে আমরা এই দিকে এক্স বরাবর আসছি টু এ, আর হাইটে উঠছি এ, তার মানে এটা হবে টু এ কমা এ। আর এই বিন্দুটা আসবে দেখো, আমরা বায়ে সরলাম, বাদিকে সরলাম মাইনাস টু একক, আর আপে উঠলাম কতটা, এ একক, তাহলে মাইনাস টু এ কমা এ। তাহলে আমাদের নাভি লম্বের প্রান্তের স্থানাঙ্ক পাচ্ছি প্লাস মাইনাস টু এ কমা এ। বুঝতে পেরেছো আশা করি। নেক্সট আমরা যাব মাইনাস ফর্মে। সেই একই শেপ, শুধু মাইনাস চলে আসছে, অক্ষটা শুধু উল্টো দিকে হয়ে গেল। ঠিক আছে, অক্ষটা যদি উল্টো দিকে হয়ে যায়, তাহলে অক্ষ কি হয়ে যাবে এবার? অক্ষ হয়ে যাবে নেগেটিভ ওয়াই অক্ষ, তার মানে এক্স ইকুয়াল টু জিরো আসছে। ঠিক আছে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা জিরো, সেই একই রকম। নাভিটা দেখো এই বরাবর চলে আসবে তখন, আর নিয়ামক তাহলে চলে আসবে এইটুকু, যদি এ হয় তাহলে ঠিক অপোজিটে এ একক দূরে আমরা একটা সমান্তরাল সরলরেখা আঁকবো এই অক্ষটার। তাহলে এই অক্ষের সঙ্গে কিন্তু দেখবে, মানে এটা তো অক্ষ, অধিবৃত্তের অক্ষ হচ্ছে এটা, আর নিয়ামক দেখো পরস্পর কিন্তু 90 ডিগ্রিতে থাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এবার নাভির স্থানাঙ্কটা কি আসছে দেখো, শুধু আমরা ডাউনে নেমেছি, কোনো ডানে বায়ে সরিনি, তাহলে এক্স এর মান থাকছে জিরো, আর ওয়াই মানে ভুজের মান আসছে মাইনাসে। তাহলে এই যে এস পয়েন্টটা, এই পয়েন্টটা আসছে জিরো কমা মাইনাসে। নাভি লম্বটা দেখে নিই, নাভি লম্বের দৈর্ঘ্য সবসময় ফোর এ এককই হয়, এটা সেই ফোর এ এককই থাকবে, এটা নিয়ে কোনো ডাউট নেই আমাদের কখনোই। এইবার এই পয়েন্টটায় যাব। ঠিক আছে, তাহলে আমরা এইদিকে ডানের দিকে সরছি কতটা, টু এ, এইটুকু টু এ হবে, আর ডাউনে নামছি এ, তার মানে এটা হবে টু এ কমা মাইনাস এ। আর এই পয়েন্টটা দেখো, আমরা বায়ে সরছি, তার মানে মাইনাস টু এ, আবার ডাউনে নামলাম এ একক, তাহলে মাইনাস এ। তাহলে নাভির লম্বের নিয়ামকের সঙ্গে, আচ্ছা নিয়ামকের সমীকরণটা একটু আলোচনা করে নিই আগে। তাহলে নিয়ামকের সমীকরণটা হচ্ছে তোমার এটা, এই হচ্ছে আমার নিয়ামক। দেখো এই সরলরেখাটার উপরে সর্বদা ওয়াই এর মান এ একক থাকে, এক্স এর মান যাই হোক না কেন, ওয়াই কিন্তু এ একক দূরে থাকছে। তাহলে এখানে ওয়াই সমান সমান এ থাকছে, তাহলে ওয়াই মাইনাস এ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে নিয়ামকের সমীকরণটা আমরা পেয়েছি ওয়াই মাইনাস এ সমান সমান জিরো, আর নাভি লম্বের প্রান্ত হচ্ছে তোমার প্লাস মাইনাস টু এ কমা মাইনাস এ। ঠিক আছে, ক্লিয়ার? এই জায়গাগুলো বারবার করে দেখে নেবে ভিডিওগুলো, তাহলে সুবিধা হবে। নেক্সট স্লাইডে যাব আমরা। চলো এইবার আমরা যে যে পয়েন্টটা যে আকারটা দেখব, অধিবৃত্তের আদর্শ আকারের 5 নম্বর আকারটা। দেখো এইখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো, যে কি ঘটনাটা ঘটছে, যে আমাদের মূল যে আকৃতিটা ছিল, যে আকারটা ছিল ওয়াই স্কোয়ার সমান সমান ফোর এক্স, আমরা কিন্তু এই ওয়াই স্কোয়ার সমান সমান ফোর এক্স এটাকে কিন্তু মনের মধ্যে গেঁথে রাখবো। একটু এঁকে দেখাচ্ছি, দেখো এটা মূল বিন্দু, এমন ধরনের অধিবৃত্তটা। ঠিক আছে, এখানে নাভি থাকে, এখানে নিয়ামক থাকে, এই যে নাভি লম্ব। ঠিক আছে, এইটা কিন্তু আমাদের মনের মধ্যে সবসময় রাখতে হবে। এইবার একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো এই
ছবিটায় তাকাও, এই যে হলো আমাদের মূল বিন্দু, আর শীর্ষটা দেখো এখানে শিফট করেছে। ঠিক আছে, এই শীর্ষটা হচ্ছে আলফা কমা বিটা বিন্দুতে আছে, আলফা কমা বিটা বিন্দু। ঠিক আছে, এবার এই আলফা কমা বিটা বিন্দুকেই আমরা যদি মনে মনে মূল বিন্দু ভেবে নিই, মানে ও ড্যাচ মনে করি, তাহলে দেখো কিন্তু সেই আগের সমীকরণটাই তৈরি হয়। ঠিক আছে, এরকমই আসে কিন্তু, কিন্তু এখন শুধুমাত্র তাহলে আমাদের যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x আর এই যে ওয়াই মাইনাস বিটা সমান তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? যে এই অধিবৃত্তটার হচ্ছে শীর্ষ থাকে মূল বিন্দুতে, আর এই অধিবৃত্তটার শীর্ষ হচ্ছে আলফা কমা বিটা বিন্দুতে। ঠিক আছে, এই যে এক্স এর থেকে আলফা মাইনাস হয়েছে আর ওয়াই এর থেকে বিটা মাইনাস হয়েছে দেখো। তাছাড়া শেপ কিন্তু, আকৃতি কিন্তু একই আছে। এবার তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা নিয়ে আমাদের আগে জানতে হবে। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার আলফা কমা বিটা, এটা জানা গেল। তাহলে শীর্ষ থেকে যদি আমরা এই দিকটাই সরি, এ একক দূরে পাবো কি? নাভি। মাইন্ড ইট, শীর্ষ থেকে নাভির দূরত্ব সর্বদা কত হয়? এ হয়। এই যে এই এটা সমীকরণে আমরা এইভাবে আকারে সাজানোর পর এই জায়গাটায় এর যে জায়গাটায় আমরা যে সংখ্যাটা পাবো তত একক। তাহলে এই জায়গাটার স্থানাঙ্ক মানে নাভির স্থানাঙ্কটা আগে অ্যানালাইসিস করে নিই। ঠিক আছে, তাহলে নাভি, খেয়াল করো আমরা সবসময় আলফা বিটা বিন্দুর থেকে চলমান হব। তাহলে আলফা বিটা বিন্দুর থেকে শুধু ডান দিকে শিফট করেছি কতটা? এ একক। তাহলে আলফাটা বেড়ে গিয়ে এ যুক্ত হবে, তাহলে আমরা আলফার সঙ্গে যোগ করে দেবো এ। আর দেখো হাইট কিন্তু কম বেশি হয়নি, যদি বিটা অবধি আমরা উপরে আছি, না উপরে গেছি না নিচে গেছি, এইভাবে শুধু ডান দিক সরেছিলাম। তাহলে শুধু ভুজের মানটা বেড়ে গেল একক, কমা। এবার দেখো বিটা, এই বিটাটাও কিন্তু থাকবে, বিটাটাই থাকছে, কারণ আমরা হাইট কম বেশি করিনি। তাহলে নাভির স্থানাঙ্ক কি হচ্ছে? আলফা প্লাস এ কমা বিটা। ঠিক আছে, এই ফর্মুলাগুলো তোমরা যদি মনে করো যে আমি মুখস্থ করে রাখবো, তাহলে কিন্তু সত্যিই খুব টাফ ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু যদি তোমরা চিত্রভিত্তিকভাবে মনে রাখতে পারো, তাহলে কিন্তু তুমি রাফে হালকা করে একটু 2-1 সেকেন্ডের মধ্যে ড্রয়িং কিন্তু করা যায়। এইবার আমরা নাভি লম্ব, নাভি লম্ব সর্বদা 4a এককই হবে, কারণ এইদিকে 2a হয়, এইদিকে 2a হয় এটুকু। তাহলে নাভি লম্বের দৈর্ঘ্য 4a এককই থাকবে, সে যে অধিবৃত্তই হোক না কেন, যেখানেই থাকুক না কেন, সর্বদা 4a এককই হবে। এইবার চলো নিয়ামকটাকে নিয়ে একটু আলোচনা করে নিই। তাহলে এই যে শীর্ষ থেকে এইদিকে নাভি থাকে, তাহলে ঠিক শীর্ষ থেকে এই সাইডটায় এ একক দূরে থাকবে আমাদের নিয়ামক নামক যে সরলরেখা, সেই সরলরেখাটা, এই যে নিয়ামক। ঠিক আছে, তাহলে এই জায়গাটায় খেয়াল করো, আমরা সবসময় এই আগে যেমন অরিজিন থেকে আমরা ভাবনা চিন্তা করতাম, এবার আমরা আলফা বিটা বিন্দুর থেকে ভাবনা চিন্তা করবো। তাহলে এই বরাবর আমাদের যদি এখানে চলে আসি, দেখো এক্স এর মান মাইনাস হবে এ একক, কারণ এইটুকু এ একক। ঠিক আছে, তাহলে এই পয়েন্টের উপরে এই যে সরলরেখাটার উপরে যে বিন্দুই নাও না কেন, তার ভুজের মান কত থাকে? আলফা মাইনাস এ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি নিয়ামকের সমীকরণে এক্স সবসময় কি থাকবে? আলফা মাইনাস এ। তাহলে আমরা এ কে যদি এদিকে নিয়ে নিই, তাহলে এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু আলফা। ঠিক আছে, এইটাই তোমাদের আমাদের এই এই সমীকরণের নিয়ামকের সমীকরণ আসছে। এবার আমরা আসছি নাভিলম্বের প্রান্তবিন্দুগুলির স্থানাঙ্ক। নাভিলম্বের প্রান্তবিন্দুগুলির স্থানাঙ্ক, তাহলে এবার এই এই স্থানাঙ্কটা চলে আসি। খেয়াল করো সবসময় আমরা আলফা বিটা বিন্দুর থেকেই যাবো, তাহলে আমরা ডান দিকে যাচ্ছি এ, তার মানে হয়ে যাবে আলফার সাথে এ যোগ, কমা এই অবধি তো বিটা হাইটে আছি আমরা, প্লাস আরো হাইট বাড়াচ্ছি, কতটা? 2a বাড়াচ্ছি, তাহলে বিটা প্লাস 2a। ঠিক একই রকম নিচের দিকে যেমন যাব, এই অবধি আসতে গেলে আমাদের আলফা প্লাস এ, আবার নিচে নামছি তাহলে বিটার থেকে ডাউনে যাচ্ছি 2a, তাহলে 2a মাইনাস হবে, তাহলে এখানে হবে আলফা প্লাস এ কমা বিটা মাইনাস 2a। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা লিখি, তাহলে আমরা কি পেলাম? আলফা প্লাস এ কমা বিটা প্লাস 2a একটা আর মাইনাস 2a একটা, তাহলে এমন। আর এই অধিবৃত্তের প্যারামেট্রিক আকার আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি বোঝানোর জন্য। ঠিক আছে, তারপরে প্যারামেট্রিক আকারে আমরা আসছি। দেখো
তাহলে আমরা আগের যে চিত্র, যদি এটা মূলবিন্দু হতো, এটা মূলবিন্দু নয়, আমি ও ড্যাশ দিলাম নাম, এটা মূলবিন্দু যদি হতো, তাহলে আমাদের প্যারামেট্রিক আকার যে কোনো একটা বিন্দু আমরা নিতে গেলে তাকে নিতাম এটি স্কোয়ার কমা 280। এটা আগেই শিখিয়ে এসেছি আমি একটু আগে। কিন্তু যেহেতু আমাদের এটা অরিজিনালি মূলবিন্দু, তাহলে তার সঙ্গে যেহেতু এটা ডিফার করছে, তাহলে দেখো খেয়াল করো, ভুজ হচ্ছে আমাদের এতটা, তাই না? এই পর্যন্ত ছিল আলফা, যেহেতু এই পয়েন্টটা হচ্ছে আলফা কমা বিটা পয়েন্ট, তাহলে এইটুকু আলফা, আর এইটুকু দেখো এটি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এটা ধরা উচিত কি, তাহলে আমাদের মূলবিন্দুর রেসপেক্টে, তাহলে আলফা প্লাস এটি স্কোয়ার কমা, দেখো এখানে 280 তো এইটুকু, তাহলে এখানে বিটা ছিল, তার সঙ্গে 280 বেড়েছে, তাহলে বিটা প্লাস 280, এইটা ধরা উচিত। ঠিক আছে, এইটা হচ্ছে এখানে প্যারামেট্রিক আকার। এই এই এটি স্কোয়ার কমা 280, তো এটাকে যদি মূলবিন্দু হয় সেই রেফারেন্সে, তাহলে এইটা কিন্তু নয়। ঠিক আছে, এটা তোমাদের হেল্প করার জন্য আমি লিখেছিলাম। তাহলে এটা হয়ে যাবে আলফা প্লাস এটি স্কোয়ার কমা বিটা প্লাস 280। তাহলে এখানে আমাদের কি লিখবো প্যারামেট্রিক আকারের জন্য? এক্স সমান সমান আলফা প্লাস এটি স্কোয়ার, আর ওয়াই সমান সমান বিটা প্লাস 280। এটা হচ্ছে এই সমীকরণের প্যারামেট্রিক আকার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট স্লাইডে যাবো। এবার দেখো একই রকম রইলো, শুধু নেগেটিভ নেগেটিভ অক্ষ হয়ে গেছে একটা সামনে মাইনাসের সাথে। এটাও সেই আলফা বিটা বিন্দুতেই আমাদের শীর্ষ। ঠিক আছে, এটা আলফা বিটা বিন্দুতেই শীর্ষ, আর মূল বিন্দু রয়েছে আমাদের কোথায়? এখানে। এই হচ্ছে আমাদের মূল বিন্দু, আর এটা হচ্ছে আলফা কমা বিটা পয়েন্ট। ঠিক আছে, এই হচ্ছে নাভি, এইটুকু এ একক। তাহলে এটা হচ্ছে নিয়ামক, এই যে নীল রঙের নিয়ামকটা আগেই আঁকা আছে, এটা হচ্ছে এস পয়েন্ট। তাহলে এর স্থানাঙ্ক কি হবে? এই আলফা বিটা বিন্দুর রেসপেক্টেই করবো, তাহলে বায়ে সরছি, তাহলে আলফা মাইনাস এ কমা বিটা। এটা হচ্ছে আমাদের নাভি, নাভি আসছে আমাদের আলফা মাইনাস এ কমা বিটা। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আলফা কমা বিটা। আর অক্ষটা, অক্ষটা আগের স্লাইডে মনে হয় অক্ষটা বলতে ভুলে গেছি, যাই হোক, অক্ষটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। এই যে হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল কি হয়? এক্স ইকুয়াল টু ধ্রুবক হয়, এক্স কতটা, সরি ওয়াই ইকুয়াল টু ধ্রুবক হয়। তাহলে এখানে ওয়াই সমান সমান, দেখো সবসময় বিটা থাকছে। ঠিক আছে, অক্ষ হচ্ছে ওয়াই ইকুয়াল টু বিটা। আর নিয়ামকের সমীকরণ, এই যে নিয়ামক, নিয়ামকের সমীকরণ কি আসবে? নিয়ামকের সমীকরণ আসবে এই বরাবর, দেখো এটা তো ওয়াই অক্ষের সমান্তরাল, মানে এক্স এর মান ধ্রুবক আসবে। তাহলে এখান থেকে তোমার এক্স এর মান কত আসছে? ভুজটা এই পয়েন্টের আলফা, আলফা প্লাস এ, তাহলে এক্স ইকুয়াল টু আলফা প্লাস এ। ঠিক আছে, তাহলে নিয়ামকের সমীকরণ আসবে এক্স ইকুয়াল টু আলফা প্লাস এ। নাভিলম্বের দৈর্ঘ্য সেই একই রকম 4 একক থাকবে। নাভিলম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক, তার মানে এই বরাবর এই পয়েন্টের প্রান্তবিন্দু কত? আলফা মাইনাস এ প্লাস বিটা, তাহলে 2 এ বাড়বে, তাহলে আলফা মাইনাস এ কমা বিটা প্লাস 2 এ। আর এটা আসবে আলফা মাইনাস এ কমা বিটা মাইনাস 2 এ। ঠিক আছে, তাহলে এটা নিয়ে আমরা বুঝতে পেরেছি আশা করি। চলো নেক্সট পয়েন্টে যাব, এবার আমরা কিছু প্রবলেম সলভ করব। আচ্ছা, যদি এরকম আসে, শুধু এরকম ঘুরে যাবে, এই একই রকম করে তোমরা এগুলোর ক্যালকুলেশন করবে। এই ছবিগুলো এঁকে তোমরা এই জিনিসগুলো তোমরা নিজেরা করে আমাকে দেবে, এই দুটো ছবি। দেখো কিছু ইকুয়েশন থাকবে, সেই ইকুয়েশনগুলোর আমরা এই জিনিসগুলো বের করব। তো কিছু অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, এইগুলোকে আমরা আদর্শ আকারে আগে নেব, নেওয়ার পর আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করব, অক্ষ বের করব, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করব, নাভির স্থানাঙ্ক কি বের করব, নাভি লম্বের দৈর্ঘ্য বের করব, নিয়ামকের সমীকরণ বের করব, এবং প্রান্তবিন্দুগুলো
নাভিলম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব। চলো 1 নম্বরটা দেখি এবার প্রথমে। দেখো আমাদের কি রয়েছে প্রদত্ত সমীকরণ, প্রদত্ত অধিবৃত্তের সমীকরণ। সমীকরণ ওয়াই স্কোয়ার সমান সমান 16x। তাহলে আমাদের মাথার মধ্যে যে 8 রকমের অধিবৃত্তের সমীকরণ দেখলাম আদর্শ, তার মধ্যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এটা আমাদের মাথায় আছে। এটার মতো করে আমাদের একে আগে সাজিয়ে নিতে হবে। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 × 4 × x। তাহলে আমাদের খেয়াল করো আমাদের এই এ কত সেটা বের করার জন্যই কিন্তু এইভাবে সাজানো। তাহলে আমাদের এ হচ্ছে 4 একক, ঠিক আছে। এটা পেয়ে গেলে এবার আমরা একটা রাফ ড্রয়িং করে নেব, ঠিক আছে। একটা রাফ ড্রয়িং করে নাও। এই হচ্ছে তোমাদের অরিজিন, আর এই হচ্ছে অধিবৃত্তটা দেখতে এমন হয় এই শেপে, ঠিক আছে। এই হচ্ছে নাভি এস, এইটুকু কত হয় এ হয়। তাহলে এটা হচ্ছে a, 0। তাহলে আমাদের এ কত বেরিয়েছে 4, তাহলে এটা 4, 0। দেখো নাভি কিন্তু বেরিয়ে গেল, নাভির স্থানাঙ্ক কত বেরোলো 4, 0। উপরের দিকে দেখো আমি আর লিখছি না, এখানে লিখে দিচ্ছি, তোমরা লিখবে কিন্তু নিচে, ঠিক আছে। আচ্ছা চলে আসো অক্ষ। অক্ষটা তো এটা এটা এক্স অক্ষ তো, তাহলে অক্ষটা হবে এক্স অক্ষ, তার মানে ওয়াই ইকুয়াল টু 0, ঠিক আছে। এইবার আসছে তারপরে কি নাভি লম্বের দৈর্ঘ্য, তার মানে এই এই নাভি লম্বটার দৈর্ঘ্য চেয়েছে। তাহলে এটার দৈর্ঘ্য আমাদের 4a একক হয়। তাহলে নাভি লম্বের দৈর্ঘ্য হবে 4a, দ্যাট ইজ 4 × 4 একক, তার মানে 16 একক। 16 একক নাভি লম্বের দৈর্ঘ্য আসবে 16 একক। আচ্ছা এবার কি বলেছে নিয়ামকের সমীকরণ। আচ্ছা নিয়ামক আঁকা হয়নি এখনো। তাহলে এই যে হচ্ছে আমাদের 4 একক, তাহলে এই দিকটায় 4 একক দূরে একটা সমান্তরাল সরলরেখা থাকবে ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এখানে এক্স ইকুয়াল টু দেখো -4 অল টাইম, তাহলে এক্স ইকুয়াল টু -4, তাহলে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে নিয়ামকের সমীকরণ আসছে কি এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। এটা আমাদের নিয়ামকের সমীকরণ আসবে। আর নাভি লম্বের প্রান্তের স্থানাঙ্ক, তাহলে এই একটা প্রান্ত দেখো এইটুকু কত 4, আর এদিকে 4, এটা ডাবল 2a মানে 8 এটুকু, তাহলে এটা হচ্ছে 4, 8। আর এদিকটা নিচের দিকটা এটা 4, আর এদিকে দেখো 8 ডাউনে যাচ্ছে, তাহলে -8 হচ্ছে 4, -8, ঠিক আছে। 4, -8, তাহলে বোঝা গেল সবগুলো। চলো নেক্সট যাচ্ছি। চলো এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখে নিই। 2 নম্বর অঙ্কটা দেখো রয়েছে, 2 নম্বর অঙ্কে রয়েছে y-2 হোল স্কোয়ার সমান সমান 8 × x-3। চলো আমরা এটাকে সাজাবো। সাজানোর আগে আমাদের মনের মধ্যে কোন শেপে যেতে পারে বলে মনে হচ্ছে বলো তো? y-β হোল স্কোয়ার সমান সমান 4a × x-α, ঠিক আছে। এরকম শেপে এটা যাচ্ছে। তাহলে চলো এখানে সাজাই আগে দেখি। তাহলে y-2 হোল স্কোয়ার সমান সমান 4 × 2 × x-3। তাহলে আমাদের এ কত? এ হচ্ছে 2 একক। চলো একটু ছবি এঁকে ফেলি, তাহলে ভালো বোঝা যাবে বিষয়টা। তাহলে এই হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু যদি এটা নিই তাহলে শীর্ষবিন্দু আছে α, β। আলফা কত 3, আর বিটা হচ্ছে 2। তাহলে এই পয়েন্টটা হচ্ছে 3, 2 পয়েন্ট। 3, 2 পয়েন্টে তার শীর্ষ থাকবে। তাহলে আমরা যদি একটা অধিবৃত্ত আঁকার চেষ্টা করি, দেখো এই ধরনের অধিবৃত্ত হবে। আর মূল বিন্দুটা ধরে নিলাম এখানে আছে, ঠিক আছে। এখানে মূল বিন্দু আছে ধরে নিচ্ছি। তাহলে এইবার দেখো, তাহলে আমাদের এবার পরপর আমরা প্রবলেমগুলো দেখি কি রয়েছে। প্রথমে রয়েছে অক্ষ। অক্ষ তো এটা, তাই না? এটা অক্ষ। তাহলে অক্ষ দেখো এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল মানে ওয়াই ধ্রুবক হয়। তাহলে ওয়াই সমান সমান কত? এখানে হাইটটা কত বলো তো? এই হাইটটা দেখো 2, কারণ এই পয়েন্টের স্থানাঙ্ক কত 3, 2। তাহলে এটা 2 আর এটা 3। তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু 2। তাহলে অক্ষ পেয়ে গেলাম ওয়াই ইকুয়াল টু 2, ঠিক আছে। চলো নেক্সট।
শীর্ষবিন্দু তো 3,2 এই সমীকরণ থেকেই বুঝে গেছিলাম। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,2। নেক্সট পয়েন্ট আসছে নাভির স্থানাঙ্ক। নাভি থাকবে এখান থেকে একক দূরে, এখানটা নাভি থাকবে এস, তাই না? কত বেরিয়েছে আমাদের? বেরিয়েছে 2। তার মানে এই পয়েন্টের থেকে এই দিকে শুধু ডান দিকে বাড়ছে, তার মানে ভুজ বেড়ে যাচ্ছে। তাহলে 3+2, তাহলে 3+2, হাইট তো কম বেশি হয়নি, তাহলে 2। তার মানে এটা তোমার আসছে কত? 5,2। তাহলে নাভির স্থানাঙ্ক পাচ্ছি আমরা 5,2। এইভাবেই সমীকরণগুলোকে অ্যানালাইসিস করব আমরা। নাভি লম্বের দৈর্ঘ্য। নাভি লম্বের দৈর্ঘ্য বলতে নাভি বরাবর লম্বটা আঁকি। তাহলে নাভি লম্ব দৈর্ঘ্য কত হয়? সবসময় 4a হয়, এদিকে 2a, এদিকে 2a। তাহলে 4a, কত বেরিয়েছে? 2। তাহলে 4 দুগুণে 8। তাহলে 4 × 2, এত একক, তার মানে 8 একক বেরোচ্ছে। নাভি লম্ব হচ্ছে তোমার 8 একক। আচ্ছা, আর রইল কি? নিয়ামকের সমীকরণ। তাহলে নিয়ামক আঁকা হয়নি এখনো। তাহলে নিয়ামক এই একক দূরে যদি নাভি হয়, তার ব্যাক সাইডে একটা সমান্তরাল সরলরেখা আঁকবো এই অক্ষের উপরে লম্ব করে, আর এই এই ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এখানে কি আসছে? এইটা হচ্ছে নিয়ামক। তাহলে এই বরাবর দেখো, এটা তো ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে x= ধ্রুবক আসবে। তাহলে x= ধ্রুবক কতটা? তাহলে দেখো এইটুকু। তাহলে এখান থেকে এই এত পর্যন্ত হচ্ছে 3, আর এখান থেকে এইটুকু কত হয়? এর মান মানে 2 হয়। তাহলে 3-এর থেকে 2 বাদ দাও, মাইনাস করো, তাহলে এটা দেখো 1 আসবে। তাহলে x=1, এটা হচ্ছে নিয়ামক। তাই নিয়ামকের সমীকরণ আসবে x=1। আর নাভিলম্বের প্রান্ত, চলো এই একটা প্রান্ত, ঠিক আছে? তাহলে এখান থেকে 3.2 বিন্দু, এটা 3,2 বিন্দু। তাহলে এখান থেকে এদিকে যাচ্ছি, কতটা বাড়লো? 2 বাড়লো, তাহলে 5 হয়ে গেল। তাহলে আবার হাইট বাড়বে কত? এটা তো 2a একক, তার মানে এর মান তো 2, তাহলে 2 এদিকে 4a, তাহলে 2a মানে হচ্ছে তোমার 4, তাই না? তাহলে 4 বাড়বে। তাহলে 3-এর সঙ্গে বাড়বে কত? পরিমাণ, তার মানে 3 × 5, আর 2-এর সঙ্গে বাড়বে 4, তার মানে 6। আর এদিকে আসবে 5, আর 2-এর থেকে কমবে কত? 2-এর থেকে কমবে 2, তার মানে 0। অ্যাকচুয়ালি আমরা হাতে গেছি তো, এটা যেহেতু 0, এই পয়েন্ট অ্যাকচুয়ালি এখানে চলে আসার কথা, এক্স অক্ষের উপরে হওয়ার কথা, ঠিক আছে? তা যাই হোক, হাতে গেছি, ওই জন্য আমরা স্কেলটা মেনটেন করতে পারিনি। যাই হোক, 5,0 পয়েন্ট কিন্তু এরকম জায়গায় বাস্তবে হওয়ার কথা, ঠিক আছে? যাই হোক, আমরা অরিজিন তো আমাদের আন্দাজ করে নিয়েছিলাম, ওই জন্য এমন এসছে। তো যাই হোক, বাস্তবটা কিন্তু 5,0 এখানে নয়, এই এক্স অক্ষের উপর হওয়ার কথা, ঠিক আছে? তাহলে আমাদের নাভিলম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক কত? 5,6 এবং 5,0, ঠিক আছে? তাহলে 1 দাগ করে দিলাম, 2 দাগ করে দিলাম। এইগুলোকে আমি শুধু একটু শেপে এনে দিচ্ছি, আর তোমরা এরকম ছবি করে অ্যানালাইসিস করে হোমওয়ার্কটা করবে। আর হোমওয়ার্ক করা হয়ে গেলে আমাকে অবশ্যই জানাতে ভুলবে না, আমার ফোন নম্বর এখানে দেওয়া আছে, ঠিক আছে? এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তোমরা কিন্তু, যারা এই ভিডিওটা দেখছো, তারা কিন্তু অবশ্যই হোমওয়ার্ক যদি করে আমাকে দিয়ে চেক আউট করাতে চাও, করাতে পারো, ঠিক আছে? চলো, নেক্সট আমরা আসছি 3 নম্বর ইকুয়েশনে, ঠিক আছে? 3 নম্বর ইকুয়েশনটা দেখি কেমন আসে। তাহলে 4 আমি কিন্তু পুরো অ্যানালাইসিস করে দেবো না এটা, হ্যাঁ, আমি শুধু আদর্শ আকারে এনে তারপরে তোমাদের হোমওয়ার্ক করতে হবে। x+2² 7 × y-3। তাহলে এখানে চলে আসি আমরা, দেখো এই 4টাকে ওই পাশে নিয়ে যাবো। তাহলে x-(-2) লিখলাম, ঠিক আছে? হোল স্কোয়ার সমান 4/7, তাহলে সরি 7/4। আর আমরা একটা 4 আনার জন্য এখানে আবার 4 দিয়ে গুণ করবো, ঠিক আছে? কারণ আমাদের আদর্শ আকারে তো 4 থাকে, ঠিক আছে? তাহলে এটার শেপ কি দাঁড়ালো তাহলে? x-(-2) হোল স্কোয়ার 4 × 7/16 y-3। তাহলে দেখো তো আমরা কাদের শেপে পেলাম। আদর্শ আকারটা একটু মনে করিনি। আদর্শ আকার ছিল x-α হোল স্কোয়ার সমান সমান 4a × y-β। দেখো তো দেখতে এমন কিনা। এটা হচ্ছে আলফা বিটা বিন্দু, ঠিক আছে?
আর এমন ধরনের ছবি হবে, আর মূল বিন্দু থাকবে অন্য একটা জায়গায়, তাই না? এখানেও থাকতে পারে বা এখানেও থাকতে পারে, সেটা কোনো ম্যাটার করে না। আমরা তো এই বিন্দুর রেফারেন্সে সব বের করবো, শীর্ষবিন্দু আলফা বিটার বিন্দু, ঠিক আছে? এখানে নাভি থাকবে, এই যে নাভি লম্ব, এইটুকু এ একক হবে, এ মানে আমাদের 7/16 বেরিয়েছে, আর এই হচ্ছে নিয়ামক, ঠিক আছে? এইভাবে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে এইবার ছবি এঁকে, ঠিক আছে? এ পেয়ে গেছি আমরা, আলফা কত, আলফা হচ্ছে তোমার -2, আর বিটা হচ্ছে 3। তাহলে এই পয়েন্টটা কত বেরোচ্ছে তোমাদের বলো তো? -2, 3 পয়েন্ট, -2, 3, -2, 3 পয়েন্ট, ঠিক আছে? এবার এইটার এই বাকিটুকু করে আমাকে দেখাবে। ঠিক একই রকম করে 4 দাগে চলো, 4 দাগটা একটু আদর্শ আকারে এনে দিই। 4 দাগ, তাহলে x = 2y² - 4y + 6, ঠিক আছে? আমরা যে দ্বিঘাত রাশিটা আসছে, দ্বিঘাত রাশিকে সবসময় লেফট সাইডে রাখবো। তাহলে এই y এর সেকশনটাকে আমরা এই পাশে নিয়ে আসছি। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2y² - 4y = x - 6। তাহলে এখান থেকে আগে কে ফ্রি করার জন্য আগে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, দেখো। তাহলে y² - 2y = হাফ অফ x - 6, এমন লিখলাম। এবার দেখো y² - 2y + 1 করলাম এই সাইডে, ঠিক আছে? যাতে আমরা এটাকে পূর্ণবর্গ রাশিতে আনতে পারি। তাহলে এই সাইডেও কি হবে, +1 করতে হবে। তাহলে হাফ অফ x - 6 + 1, ঠিক আছে? তাহলে এখানে আসছে y - 1 হোল স্কোয়ার = হাফ অফ, এই 1কে যদি ভেতরে ঢোকানো হয়, তাহলে হাফ যেহেতু রয়েছে এটা 2 হয়ে ঢুকবে, তো তাহলে এখানে হয়ে যাবে x - 4, ঠিক আছে? তাহলে এই এরকম একটা শেপে এলো। তাহলে আমরা y - 1 হোল স্কোয়ার = 4 ইন্টু 1/8, দেখো তাহলে এই হাফ আসছে, আমাদের ব্যালেন্স করলাম x - 4। তাহলে এ পেলাম 1/8, ঠিক আছে? এই আদর্শ আকারে এনে দিয়েছি। এইবার তোমরা একটা রাফ ড্রয়িং করে এই উত্তরগুলো করার চেষ্টা করবে। আর 5 দাগেরটার আমি কোনো হেল্প করছি না, পুরোটাই তোমরা করবে, ঠিক আছে? দেখো পারো কিনা। এবং এই 3, 4 এবং 5 এটা কিন্তু তোমাদের উপরে আমি ছাড়ছি, ঠিক আছে? অবশ্যই আমাকে জানাবে যারা ভিডিওটা দেখতে পাচ্ছ। চলো নেক্সট ভিডিওতে আমি বাকিটা শেখাবো। কিছু প্রবলেম আরও হচ্ছে, এরকম করে প্রবলেম চলতে থাকবে অতিরিক্তে, ঠিক আছে? আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। এরপরে আরও কিছু প্রবলেম নিয়ে আর নেক্সট পার্ট আসবে।